কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সীমান্ত হত্যা নিয়ে ভারতের দালালি যেভাবে হচ্ছে, ভারতের দালালি যেভাবে আওয়ামী সরকার করত, ফ্যাসিবাদী সরকার করত, ঠিক একইভাবে আমাদের এই সংসদের বিভিন্ন মন্ত্রীরাও একই ধরনের ভারতীয় ভাষায় কথা বলে। এবং ফ্যাসিবাদী স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বক্তব্য দিতেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সে একইভাবে বক্তব্য দিচ্ছেন যে মাননীয় স্পিকার, সকল সীমান্ত হত্যাকে সীমান্ত হত্যা বলা যাবে না। আমরা বলছি প্রত্যেকটা সীমান্ত হত্যাই হত্যা, প্রত্যেকটা সীমান্ত হত্যাই আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। মাননীয় স্পিকার, আজকে যে 2026-27 বাজেট, অর্থ বছরের বাজেট, এটা বলতে গেলে হচ্ছে বর্তমান নতুন বিএনপি দলীয় সরকারের একটা আকাঙ্ক্ষার দলিল, কিন্তু বাংলাদেশের বাস্তব পরিকল্পনার কোনো দলিল নয়। কারণ বাজেটে যে পরিমাণ বাজেট ধরা হয়েছে, সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে কোনো প্রকারে সরকারের পক্ষে সম্ভব হবে না। সরকার এই জায়গায় রপ্তানি প্রবৃদ্ধি ধরেছে 7.9%, কিন্তু গত বছরও রপ্তানি প্রবৃদ্ধি ছিল 4.4%। গত এক বছরে রপ্তানি আয় বাংলাদেশে গত 6 মাসে রপ্তানি আয় সর্বোচ্চ গত 10 বছরের মধ্যে সবচাইতে বেশি কমেছে, কিন্তু সরকার এই জায়গায় 7.9% প্রবৃদ্ধি রপ্তানি প্রবৃদ্ধি ধরে মূলত হচ্ছে বাস্তবতাকে অস্বীকার করেছে। সরকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরেছে 2025-26 অর্থ বছর লক্ষ্যমাত্রা ধরেছে 6,95,000 কোটি টাকা 26-27 অর্থ বছরে, এবং 25-26 অর্থ বছরে সেই লক্ষ্যমাত্রা ছিল হচ্ছে 5,95,000 টাকা, 5,95,000 কোটি টাকা। কিন্তু এই রাজস্ব আয় লক্ষ্যমাত্রা রাজস্ব আদায়ের ক্ষেত্রে সরকার মাত্র 4 লক্ষ কোটি টাকায় এই বছরের মধ্যে আদায় করতে পারবে বলে সম্ভব মনে হচ্ছে। এই ক্ষেত্রে বাজেটে ঘাটতি দেখা যাবে প্রায় 4 লাখ কোটি টাকা। এই বাজেট ঘাটতি পূরণের জন্য সরকার চিন্তা করেছে যে হচ্ছে ব্যাংক খাত থেকে ঋণ নিবে, কিন্তু ব্যাংক খাতের যে করুণ দশা, বাংলাদেশে গত 16 বছরের মধ্যে প্রায় সর্বোচ্চ নিট ঘাটতি দেখা দিয়েছে বাংলাদেশের ব্যাংকিং খাতে। সরকার ঋণ নিবে বৈদেশিক খাত থেকে। বৈদেশিক খাতে বাংলা বিশ্বের যে বৈশ্বিক লেনদেনের ক্ষেত্রে দেখা যায় যে 2023 সালে সারা বিশ্বে $232 বিলিয়ন বৈদেশিক ঋণের লেনদেন ঘটেছে, যেটা 2025-26 অর্থ বছরে এসে $153 বিলিয়ন নেমে এসেছে। সরকার যে 1,35,000 কোটি টাকা বৈদেশিক ঋণ নিবে বলে চিন্তা করেছে, সেই ক্ষেত্রে বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রায় মিনিমাম 50,000 কোটি টাকার ঘাটতি দেখা দিবে। মাননীয় স্পিকার, সরকার করমুক্ত আয় সীমা ধরেছে 3,75,000 কোটি টাকা। করমুক্ত আয় সীমা ধরেছে ব্যক্তির ক্ষেত্রে 3,75,000 টাকা প্রতি বছরে, কিন্তু প্রতি মাসে যদি আমরা গড় আয় দেখি 31,275 টাকা। একজন মধ্যবিত্ত পরিবারের লোক যদি হচ্ছে ঢাকায় বসবাস করে বা ঢাকার আশপাশের কোনো জায়গায় বসবাস করে, তার বাসা ভাড়া বাবদ তাকে মিনিমাম 15,000 টাকা তাকে পরিশোধ করতে হয়। গ্যাস বিল, বিদ্যুৎ বিল সব মিলে তাকে আরো 7,000 টাকা, 7 থেকে 8,000 টাকা পরিশোধ করতে হয়। যদি 5 জনের পরিবার হয়, তার খাবার দাবারের জন্য মাত্র আর 8 থেকে 10,000 টাকা থাকে। মাননীয় স্পিকার, এই ক্ষেত্রে মূলত এই বাজেট এবং হচ্ছে সরকার যেভাবে করমুক্ত আয় সীমা বাড়াই নাই, মাত্র 25,000 টাকা বাড়িয়েছে, এটা মধ্যবিত্তের উপর এক ধরনের চাপ সৃষ্টি করবে। সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে বারবার বলেছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে, কিন্তু সেই ক্ষেত্রে এডিপি বরাদ্দ, কৃষি বরাদ্দ 7.7% থেকে নেমে 3.6% নির্ধারণ করা হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ মারাত্মক খাদ্য নিরাপত্তার হুমকির মুখে পড়বে। পাশাপাশি হচ্ছে বাংলাদেশের খাদ্য উৎপাদনের পরে যে মধ্যস্বত্বভোগীরা যে পরিমাণ সাদাবাজদের মাধ্যমে এবং মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে 10 টাকার পণ্য যেভাবে 70 টাকায় রূপান্তরিত হয়, সেটা বন্ধ করার ব্যাপারে, নিয়ন্ত্রণ করার ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করতেছি না। মাননীয় স্পিকার, আমরা আজকে এই 24 পরবর্তী এই সংসদে এসে আমরা একটা খ্যাতির বিড়ম্বনা দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, সর্বশেষ এরকম খ্যাতির বিড়ম্বনা দেখা গিয়েছে এবং শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে। যেদিকে তাকিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলেন, বিশ্ববিদ্যালয়ের নাম বলেন, রাস্তাঘাটের নাম বলেন, সব শেখ মুজিবুর রহমানের নামে। শেখ মুজিবুর রহমান মৃত ছিলেন, উনি হয়তো জানতেন না ওনার নামে সব জায়গায় এত কিছুর নামকরণ করা হয়েছে, কিন্তু আমাদের এই সংসদে একজন প্রতিমন্ত্রীর সেই খ্যাতির বিড়ম্বনা আমরা দেখতে পাচ্ছি। উনি কিছুই জানেন না, কিন্তু 10-12টা শিক্ষা প্রতিষ্ঠানের নাম ওনার পরিবারের নামে হয়ে যায়, রাস্তাঘাটের নাম হয়ে যায়, এবং এমনকি ইউনিয়নের নাম পর্যন্ত হয়ে যায়। এটা একটা মিরাকল। মাননীয় স্পিকার, আমরা এমন এক মিরাকল সংসদে আছি
যে সংসদ আমরা প্যাসিবাদকে উৎখাত করে আমরা এই সংসদে এসেছি, সকলেই কম বেশি নির্যাতিত হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সীমান্ত হত্যা নিয়ে ভারতের দালালি যেভাবে হচ্ছে, ভারতের দালালি যেভাবে আওয়ামী সরকার করত, ফ্যাসিবাদী সরকার করত, ঠিক একইভাবে আমাদের এই সংসদের বিভিন্ন মন্ত্রীরাও একই ধরনের ভারতীয় ভাষায় কথা বলে। এবং ফ্যাসিবাদী স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বক্তব্য দিতেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সে একইভাবে বক্তব্য দিচ্ছেন যে মাননীয় স্পিকার, সকল সীমান্ত হত্যাকে সীমান্ত হত্যা বলা যাবে না। আমরা বলছি প্রত্যেকটা সীমান্ত হত্যাই হত্যা, প্রত্যেকটা সীমান্ত হত্যাই আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। মাননীয় স্পিকার, বাংলাদেশে আমরা 2024-এ ভারতে এতদিন আমরা মব কালচারের কথা বলেছে যে হচ্ছে ডক্টর ইউনূস সরকারের সময় মব কালচার অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকে মব সৃষ্টি করে গভর্নরকে বের করে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাসসে মব সৃষ্টি করে বাসসের এমডিকে বের করে দেওয়া হয়েছে। কেন? সরকার ক্ষমতায় আছে, সরকার কেন মব সৃষ্টি করে বের করতে হবে? সরকার তো তাদেরকে প্রত্যাহার করে নিলেই বা চাকরি চুক্তিভিত্তিক চাকরি নিয়োগ বাতিল করলে হয়ে যায়। এই ক্ষেত্রে সরকার মবের আশ্রয় নিয়েছে। গত 4 মাসে 17 জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, 118 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে। কিন্তু আমরা দেখছি যে এবং সারা বাংলাদেশে এই ধর্ষণের সংখ্যা প্রায় 5 শতাধিক এবং সারা বাংলাদেশে 6 শতাধিক খুনের ঘটনা ঘটেছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানে প্রেমজনিত একটা শিবির নেতার ব্যাপারে আমরা এখানে বিবৃতি দিতে দেখেছি, কিন্তু মাননীয় স্পিকার, আমরা ওনার নিজ আসনে ডাকাতির পরে মা মেয়েকে যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেটার বিবৃতি আমরা এই সংসদে দেখি না। মাননীয় স্পিকার, বাংলাদেশের ন্যায় বিচার সুবিচারের কথা বললে সেটা যদি হচ্ছে একপাক্ষিক হয়ে যায়, দলীয় হয়ে যায়, তারও বড় সমস্যা। আমি এই সংসদে বলেছিলাম আমার এলাকায় অভিযোগ উঠেছে সাপলাগলিতে ভোট দেওয়ার কারণে বিএনপির লোকজন একজন নারীকে ধর্ষণ করেছে। আজ পর্যন্ত এটার কোনো সরকারি তদন্ত রিপোর্ট নাই। এই ব্যাপারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এখানে দাঁড়িয়ে কোনো ব্যাখ্যা দিবেন কিনা মাননীয় স্পিকার আমি জানি না। মাননীয় স্পিকার, আমাদের এই একটা বাজেটে ঠিক পূর্ব বাজেট ঘোষণার পর দিনই বাংলাদেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধি হয়ে গেছে।